সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব বিগত 8 মাসে জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত যত ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর মানে লেখক এবং তার বই সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স এসছে সেগুলো আমরা একটা ভিডিওর মধ্যে কভার করতে চলেছি। তার কারণ আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেটা রেলওয়ের গ্রুপ ডি হোক বা তোমার রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি হোক কিংবা এসএসসির কোনো পরীক্ষা হোক, সেটা জিডি হতে পারে, তোমার এমটিএস হতে পারে, এই টপিক থেকে ভাই 100% পাক্কা তুমি কমন পাবেই পাবে। তার কারণ ইম্পর্টেন্ট বইগুলো আমি এখানে রেখেছি। তো চলো তাহলে শুরু করি এবং দেখি প্রথমে কোন বইটা রয়েছে। প্রথমে রয়েছে হচ্ছে দ্য আনডাইং লাইট আ পার্সোনাল হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এই বইটা লিখেছেন যিনি, তার নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গান্ধী। ইয়েস, গান্ধী টাইটেল দেখে কি মনে হচ্ছে? ইনি হচ্ছেন মহাত্মা গান্ধীর গ্র্যান্ডসন। তিনি লিখেছেন হচ্ছে গোপাল কৃষ্ণ গান্ধী আনডাইং লাইট। আনডাইং লাইট এই বইটা হচ্ছে ভারত স্বাধীনতার পরবর্তী থেকে আজ পর্যন্ত যেইভাবে করে ডেভেলপ করেছে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি এই বইটার মধ্যে সুন্দর পুঙ্খানুপুঙ্খ লেখা রয়েছে। এই যে গোপাল কৃষ্ণ গান্ধী, এনার আরেকটা পরিচয় রয়েছে। তিনি হচ্ছেন 2017 সালে যখন উপরাষ্ট্রপতির ইলেকশন হচ্ছিল তিনি ইউপিএর থেকে হচ্ছে ক্যান্ডিডেট ছিলেন। যখন ভেঙ্কাইয়া নাইডু জিতেছিলেন এনডিএ ক্যান্ডিডেট হিসেবে, তো ভেঙ্কাইয়া নাইডুর অপোজিশনে যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গান্ধী। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে কি আছে দেখি। নেক্সট হচ্ছে ছনক, এটা অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি। এই বইটা লিখেছেন হচ্ছে অভিজিৎ ব্যানার্জি। অভিজিৎ ব্যানার্জির লেখা বই হচ্ছে ছনক। ঠিক আছে, এই ছনক কি জিনিস? ছনক হচ্ছে দেখবে নর্থ ইন্ডিয়াতে, স্পেশালি ইন্ডিয়ান কন্টিনেন্টে, সাবকন্টিনেন্টে আমরা খাবার রান্না করার সময় না বাংলাতে বলে ফোড়ন দেওয়া, ওই যে বিভিন্ন রকমের মশলা দিয়ে তেলের মধ্যে যেই ছেড়ে দেওয়া সেইটাকে বলা হয় হচ্ছে ছনাক। তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে ফুড এবং ফুডকে কানেক্ট করা হচ্ছে ইকোনমির সাথে। তো এই বইটা লিখেছেন হচ্ছে লেখক অভিজিৎ ব্যানার্জি। নামটা চেনা চেনা লাগছে তো? একদম নামটা চেনা চেনা লাগছে। তার কারণ হচ্ছে 2019 সালে তিনি হচ্ছেন ভারতের তরফ থেকে ইকোনমিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই ব্যক্তি এই অভিজিৎ ব্যানার্জি। ঠিক আছে, আচ্ছা তো মনে রাখবে এই বইটা হচ্ছে খাদ্য এবং হচ্ছে ইকোনমিকে কানেক্ট করে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী বই বলছে দ্য হাউ ইন্ডিয়া স্কেলড এমটি G20 সামিট হোস্ট করেছিল ভারতবর্ষ। সেই G20-তে ভারতের সফলতা অ্যাজ এ লিডার বা একটা হোস্ট কান্ট্রি হিসেবে ভারতবর্ষ কতটা সফল হয়েছে G20-তে বাকি যে 19টা দেশের সাথে কিভাবে তাল মিলিয়ে ভারতবর্ষ সেই সুন্দরভাবে হোস্ট করেছিল সেই ঘটনা নিয়ে লেখা হয়েছে হাউ ইন্ডিয়া স্কেলড এমটি তোমার হচ্ছে G20। ঠিক আছে, G20 মানে হচ্ছে তোমার 20টা দেশের গ্রুপ রয়েছে। এটা খুব অনেকটা ইম্পর্টেন্ট একটা গ্রুপ, কিন্তু ইন্টারন্যাশনাল গ্রুপ। এখানে চায়নাও রয়েছে, ইউএস রয়েছে, রাশিয়া রয়েছে, পশ্চিমী অনেক ইম্পর্টেন্ট দেশগুলো রয়েছে। তো এটা 2020 সালে ভারতবর্ষ হোস্ট করেছিল। তো অমিতাভ কান্ত সেই সময় ছিলেন হচ্ছে সেই বছরের G20-র হচ্ছে শেরপা। G20 শেরপা হিসেবে ছিলেন অমিতাভ কান্ত, সেই কারণে তিনি অমিতাভ কান্ত এই বইটা লিখেছেন। তার কারণ তিনি সামনে থেকে দেখেছেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, এই যে অমিতাভ কান্ত তিনি কিন্তু সিইও ছিলেন নীতি আয়োগের, একটা সময় সিইও অফ নীতি আয়োগ ছিলেন। এই বইটা অমিতাভ কান্তের লেখা। ঠিক আছে, বেশ ভালো কথা। অমিতাভ কান্ত খুব গুরুত্বপূর্ণ একজন অফিসার ছিলেন ভারতবর্ষের, এখনও আছেন। তিনি কেরালার, এই যে আমাদের মনে করো কেরালার পর্যটন, ভারতের পর্যটন, এই নিয়ে খুব ভালো কাজ করেছেন। তারপরে ডিজিটাল ইন্ডিয়া, তারপরে হচ্ছে তোমার মেক ইন ইন্ডিয়া, এই প্রত্যেকটা ইনিশিয়েটিভের পেছনে অমিতাভ কান্তের খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে। ঠিক আছে, তো মনে রাখবে অমিতাভ কান্ত সিইও ছিলেন নীতি আয়োগের এবং তিনি বইটা লিখেছেন হচ্ছে হাউ ইন্ডিয়া স্কেলড এমটি বা মাউন্টেন তোমার G20। পরবর্তী বলছে দ্য ওয়ার্ল্ড আফটার গাজা, মোস্ট ইম্পর্টেন্ট লিস্টের মধ্যে একটা হবে। খুব গুরুত্বপূর্ণ বইটা। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ গাজা সব সময় নিউজে থাকে, সব সময়। তোমাদের আমি কোর্সের মধ্যে করিয়েছি গাজা কোথায় রয়েছে। গাজা হচ্ছে ইসরায়েলের এমন একটা জায়গা যেটা হচ্ছে তোমার প্যালেস্টাইনের কন্ট্রোল রয়েছে। প্যালেস্টাইন দুটো ভাগে, একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক বলা হয় প্যালেস্টাইনের, আর একটা পোর্শন যেটা হচ্ছে ভূমধ্যসাগরের দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে, সেইটা হচ্ছে গাজা। তো গাজা হচ্ছে হামাসের এলাকা। তো ওখান থেকে হামাস যে হামলা করে ইসরায়েলকে, এবং ইসরায়েল ভার্সেস যে হামাস হয় সেটা হচ্ছে গাজাতেই হয়। আর গাজাতেই হচ্ছে ইসরায়েল প্রচুর পরিমাণে বোমা বর্ষণ করে। আর এই যে গাজা বা হামাস এবং ইসরায়েলের যে কনফ্লিক্ট,
কনফ্লিক্ট, এইটা নিয়েই হচ্ছে পঙ্কজ মিশ্র তিনি এই বইটা লিখেছেন যে গাজা আক্রমণের পর তারপরে বিশ্বের অবস্থা কেমন হবে। বলছে গাজা যুদ্ধের পরে বিশ্ব পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে এই বইটি লিখেছেন হচ্ছে পঙ্কজ মিশ্র, ওয়ার্ল্ড আফটার গাজা। ইম্পর্টেন্ট বই, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে। চলো তারপরে বলছে সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড। সৌমিত্র চ্যাটার্জি তিনি হচ্ছেন খুব গুরুত্বপূর্ণ একজন বাঙালি ভারতীয় অভিনেতা এবং হচ্ছে তিনি এত নামকরা অভিনেতা ছিলেন, তিনি কিন্তু ভারতের সর্বোচ্চ পুরস্কার, ফিল্মের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে 2012 সালে তিনি পেয়েছেন কিন্তু। তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের পুরো লাইফ বা জীবন কাহিনী নিয়ে এই বইটা লিখেছেন হচ্ছে সঙ্ঘমিত্রা চক্রবর্তী। নাম মনে রাখবে, সঙ্ঘমিত্রা চক্রবর্তীর লেখা সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে দেখি। বলছে দ্য লাইট উই ক্যারি মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে আর একটা বই, পরীক্ষায় আসার চান্সেস 100 নয় 200% রয়েছে। ঠিক আছে, বলছে দ্য লাইট উই ক্যারি, এই বইটা লিখেছিলেন মিশেল ওবামা তিনি লিখেছেন। মিশেল ওবামা হচ্ছে একদম ঠিক ধরেছ আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার ওয়াইফ, ফার্স্ট লেডি ছিলেন একটা সময় আমেরিকার। তো বারাক ওবামা যে প্রেসিডেন্ট অফ আমেরিকা ছিলেন তার হচ্ছে ওয়াইফ হচ্ছে মিশেল ওবামা, তার লেখা বই হচ্ছে দ্য লাইট উই ক্যারি। আমি কিন্তু বিষয়বস্তুগুলো লিখে দিয়েছি যাতে তোমাদের পড়ে এবং হচ্ছে বুঝতে সুবিধে হয় এই বইটা কি নিয়ে লেখা রয়েছে। ঠিক আছে, চলো তারপরে নেক্সট হচ্ছে দ্য কারেজ টু বি হ্যাপি। এই বইটা লিখেছেন হচ্ছে ইচিও কিশিমি এবং হচ্ছে ফুমিটাকে কোগা এবং হচ্ছে ইচিও কিশিমি, তারা দুজনে মিলে লিখেছেন হচ্ছে কারেজ টু বি হ্যাপি। ঠিক আছে, আচ্ছা এই বইটা হচ্ছে মনস্তাত্ত্বিক বা মানসিক যে শান্তির একটা গুরুত্ব রয়েছে সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে, একটা মনস্তাত্ত্বিক বই বলতে পারো এই বইটা। ঠিক আছে, এবার এই বইটা মনে রাখার একটা সহজ একটা ব্যাপার বলছি, দেখো এই যে কিশিমি মানে কিশমিশ, যদি মনে করো খাওয়ার মধ্যে বা কোনো যে কিশমিশ খেতে সবাই ভালোবাসি আমরা, তো কিশমিশ দিলে মনটা হ্যাপি হবে কি হবে না, তো এইভাবে মনে রাখবে কিশিমি হ্যাপি মানে দ্য কারেজ টু বি হ্যাপি। এবার হচ্ছে দেখো অপশানে তুমি 4টে অপশান পাচ্ছ, তোমাকে যদি পুরোপুরি প্রপার নামটা মনে নাও থাকে কিন্তু এইটুকুনি যদি তোমার যদি শুট করে তুমি করতে পারো, কানেক্ট করতে পারো, তাহলে কিন্তু কারেক্ট অপশন আমরা করে আসতে পারবো ভাই। ঠিক আছে, তো চলো তারপরে নেক্সট কি আছে। নেক্সট আছে দিয়ে শালাই, ভীষণ ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি এখানে যে বইগুলো রেখেছি না তোমাদের জন্য, সেগুলোর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং বাছাই করা রেখেছি, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি হাই রয়েছে। তাই কমপ্লিট ভিডিওটা দেখবে, আরো অনেক কিছু রয়েছে। দিয়ে শালাই লিখেছেন আরও একজন ভারতীয় নোবেল বিজয়ী, নাম হচ্ছেন কৈলাস সত্যার্থী। 2014 সালে তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। কেন না, বচপন বাঁচাও আন্দোলন করবার জন্য। মানে তিনি হচ্ছেন শিশুদের যে কাজ করেন হচ্ছে অনাথ শিশুদের নিয়ে, তাদের জীবনকে আরো বেশি ভালো করবার জন্য তিনি হচ্ছেন লড়াই করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। তারই একটা আন্দোলন ছিল হচ্ছে বচপন বাঁচাও, এই জন্যই তাকে 2014 সালে ভারতীয় হিসেবে তোমার হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল শান্তিতে। ঠিক আছে, তো ইনিই হচ্ছেন তার পুরো জীবন বা আত্মজীবনীটা লিখেছেন হচ্ছে দিয়ে শালাই এই বইটার মধ্যে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বই কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে আমরা দেখছি পরবর্তী, বলছে টু দ্য সেভেন্থ জেনারেশন। তবে জেনারেশন বাই জেনারেশন মানে পরবর্তী, আজকে আমরা যেই জেনারেশনে রয়েছি, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের আইকিউ লেভেল আরো বেশি ফাস্ট হবে, তারা প্রযুক্তিতে আরো বেশি দক্ষ হবে, তারা এবং হচ্ছে আগামীতে যেই প্রযুক্তিগুলো আসতে চলেছে 7G 8G যাই মনে করো, যতই আর কি ইন্টারনেট ফাস্ট হচ্ছে সেই ফাস্ট সুবিধার পাবে, তাহলে তাদের ব্রেন খুব ফাস্ট হয়। তো এইভাবে কোনে কানেক্ট করবে, জেনারেশন মানে হচ্ছে মাথা, এই মাথা তাদের খুব বেশি তোমার হচ্ছে আইকিউ লেভেল হাই হয়। তাহলে কে লিখছেন টু দ্য সেভেন্থ জেনারেশন, লিখছেন হচ্ছে ডক্টর VI মাথান। মাথা দিয়ে জেনারেশন মনে রাখার চেষ্টা করবে, জাস্ট হচ্ছে অপশনে খুঁজে বের করতে হবে, তুমি টিক করে দেবে ব্যাস, আর কিচ্ছু না। নেক্সট খুব গুরুত্বপূর্ণর মধ্যে আর একটা, 3টে স্টার দিলাম, এতটা গুরুত্বপূর্ণ। বলছে ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স ট্রান্সফর্মড ইন্ডিয়া, মানে হচ্ছে ইন্দিরা গান্ধীর সময় ভারতবর্ষ অর্থনৈতিকভাবে বা অন্যান্য আরও দিক থেকে কিভাবে ট্রান্সফর্ম করেছিল, তার পুরো ইন্দিরা গান্ধীর যে তোমার প্রধানমন্ত্রীর সেই সময়কাল, সেইটাকে তুলে ধরা হয়েছে এই বইটার মধ্যে। লিখছেন শ্রীনাথ রাঘবন লিখছেন হচ্ছে দ্য
ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্মড ইন্ডিয়া। ঠিক আছে, মনে থাকবে কে লিখছেন? শ্রীনাথ রাঘবন। বলো মনে মনে একবার উচ্চারণ করে নাও, শ্রীনাথ রাঘবন। কি বই লিখছেন? ইন্দিরা গান্ধী দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্ম ইন্ডিয়া। ওকে, চলো তারপরে পরবর্তী কি আছে দেখি। বলছে দ্য এমার্জেন্সি ডায়েরিজ। দেখো বইটার নাম হচ্ছে এইটুক, দ্য এমার্জেন্সি ডায়েরিজ। ইয়ার্স দ্যাট, এটা সাবটাইটেল হতে পারে, ইয়ার্স দ্যাট দ্য ফরজ লিডার। এই যে তোমার হচ্ছে দ্য এমার্জেন্সি ডায়েরিজ মানে হচ্ছে তোমার 1975 থেকে 77-এর মধ্যে এই যে দীর্ঘ সময়, এই সময় ইন্দিরা গান্ধী ভারতবর্ষে ন্যাশনাল এমার্জেন্সি চালিয়েছিল। তো নিজের গদি বাঁচানোর জন্য বা নিজের মন্ত্রিসত্তা বাঁচানোর জন্য তিনি যে অগণতান্ত্রিকভাবে যে ন্যাশনাল এমার্জেন্সি দীর্ঘদিন থেকে চালিয়ে রেখেছিল, এবং তার অপোনেন্টে বলা শুধু লিডার নয়, যে কোনো সাংবাদিক সবাইকে হচ্ছে অ্যারেস্ট করে জেলে পুরছিল। এক কথায় হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে পুরোপুরিভাবে ভায়োলেট করা হচ্ছিল। এই কাহিনীটা নিয়েই হচ্ছে অমিত শাহ, আমাদের এখনকার বর্তমান হচ্ছে হোম মিনিস্টার যিনি, তিনি বইটা লিখছেন। কি লিখছেন? যে ওই সময় এমার্জেন্সির সময় অ্যাকচুয়ালি হয়েছিলটা কি। ঠিক আছে, দ্য এমার্জেন্সি ডায়েরিজ ইয়ার্স দ্যাট ফ্রোজ আ লিডার। ঠিক আছে, চলো কে লিখছেন না, এই যে দেখছো ছবিটা দেখতে পাচ্ছ, কে বলো তো? ভালো করে দেখলে বুঝতে পারবে ইনি কে। ইনি হচ্ছেন বর্তমানে আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ছবি। তিনি এরকম ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, তার কারণ ইন্দিরা গান্ধীর অপোজিশন বা অপোনেন্টে ছিল হচ্ছে নরেন্দ্র মোদী। তাই এইভাবে করে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। যদি মনে করো এরকম ছদ্মবেশে ঘুরে বেড়ানোর প্রয়োজন কি পড়তে, কারণ হচ্ছে অ্যারেস্ট করে জেলে পুরে দেবে। অপোনেন্ট যারাই হচ্ছে ইন্দিরা গান্ধীর বিপরীতে বলতো সেই সময়, তাদেরকে অ্যারেস্ট করা হতো। ঠিক আছে, তো সেই কারণে এরকম ছদ্মবেশ ধারণ করে নরেন্দ্র মোদী সেই সময় ঘুরে বেড়াচ্ছিল। আর এই কাহিনী নিয়েই লিখেছেন অমিত শাহ এখন দ্য এমার্জেন্সি ডায়েরিজ। ঠিক আছে, আশা করি মনে থাকবে এতগুলো গল্প, এইটুকুনি কথা কিন্তু যদি শুনে নাও। ঠিক আছে, চলো আত্মনির্ভর ভারত, এইটা লিখছেন হচ্ছে নরেন্দ্র মোদী নিজে। আত্মনির্ভর ভারত একটা মনে করো আন্দোলন বা একটা ইনিশিয়েটিভ বলতে পারো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যে ভারতবর্ষ সর্বদিক থেকে, সেটা প্রযুক্তিগত দিক থেকে হোক, এগ্রিকালচারে হোক, তারপরে তোমার টারশিয়ারি সেক্টর মানে সেবা সেক্টরে যেটা হোক না কেন, প্রত্যেকটা দিকে ভারতবর্ষ আত্মনির্ভর হবে। এই যে ইনিশিয়েটিভ, এই যে আন্দোলন, এইটা নিয়েই হচ্ছে নরেন্দ্র মোদী এই বইটা লিখেছেন, আত্মনির্ভর ভারত। ঠিক আছে, চলো নেক্সট। বলছে ইন্ডিয়ান রেনেসাস দ্য মোদি ডিকেট। ইন্ডিয়ান রেনেসাস দ্য মোদি ডিকেট, এইটা লিখছেন অমিত শাহ নিজে। অমিত শাহ লিখছেন নিজে যে ইন্ডিয়ান রেনেসাস মানে ভারতের আরেকটা নবজাগরণ। কার সময়? না মোদির সময়। মোদি ডিকেট মানে মোদির সময় বা মোদির দশকে, যে কিভাবে ভারতবর্ষ বিভিন্ন দিক থেকে আর কি গ্রো করছে। তাদের দৃষ্টিভঙ্গি থেকে ভারতবর্ষ আগের থেকে অনেক বেশি অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, বিভিন্ন ক্ষেত্রে যে উন্নত ভারত হয়ে আসছে, এই প্রত্যেকটা কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, কি বই? বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান রেনেসাস দ্য মোদি ডিকেট, অমিত শাহ। চলো তারপরে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রো দ্য এজেস। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রো দ্য এজেস। দেখো আমি এক টাইপের বইগুলো একসাথে রেখেছি, একই জাতীয় বইগুলো, যে অমিত শাহ বা হচ্ছে প্রধানমন্ত্রী সম্পর্কিত যেই পলিটিক্যাল যেই বুকসগুলো, সেগুলো পরপর রেখেছি, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। যেমন এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জম্মু কাশ্মীরের আদি ইতিহাস। ঠিক আছে, জম্মু কাশ্মীরে একটা সময় তোমার ওখানে কাশ্মীরি পণ্ডিত বা হিন্দুদের বসবাস ছিল। তারপরে আস্তে আস্তে কি করে জম্মু কাশ্মীর এরকম অশান্ত হয়ে পড়লো। জম্মু কাশ্মীরের পুরো যে একদম আদি থেকে এখনকার পর্যন্ত যে ইতিহাস, সেটাই এই বইটার মধ্যে তুলে ধরেছেন, লিখছেন হচ্ছে হোম মিনিস্টার অমিত শাহ। কি না, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রো দ্য এজেস। মানে এজেস মানে হচ্ছে বিভিন্ন যুগের পর যুগের কিভাবে পরিবর্তন হয়েছে জম্মু কাশ্মীরে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব ভীষণ ইম্পর্টেন্ট, আগে স্টার তারপরে অন্য কথা, খুব গুরুত্বপূর্ণ ভাই। বলছে দ্য গ্রেট কনসিলেটর লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া। লাল বাহাদুর শাস্ত্রী আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরুর মৃত্যুর পরে। তো লাল বাহাদুর শাস্ত্রীর সময় ভারতবর্ষ কিভাবে ট্রান্সফর্ম করেছিল বিভিন্ন দিক থেকে, তার কারণ তার সময় কিন্তু বড় বড় ইভেন্ট হয়েছিল। যেমন ইন্ডিয়া এবং পাকিস্তানের 1965-এর যে যুদ্ধটা, তার সময় কিন্তু হয়েছিল। সবুজ বিপ্লব আগে ক্যারি ফরওয়ার্ড হয়েছিল, তার সময় হয়েছিল। এবং হচ্ছে সেই সময়ই শ্বেত বিপ্লব হয়েছিল, এনার সময় সূত্রপাত হয়েছিল। তো লাল বাহাদুর শাস্ত্রীর খুব সংক্ষিপ্ত একটা সময় ছিল, সংক্ষিপ্ত সময়কাল ছিল। সেই সময়ে
কি ঘটেছিল, ট্রান্সফর্ম ইন্ডিয়া কিভাবে তিনি করতে পেরেছে সেইটাই কাহিনী এখানে তোমার তুলে ধরা হয়েছে। আর লিখেছেন হচ্ছে সঞ্জীব চোপড়া, সঞ্জীব চোপড়া, ঠিক আছে। দ্য গ্রেট কনসিলেটর এই বইটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে লেখা। সঞ্জীব চোপড়া, একটা গল্প বলছি, ভালো করে মনে রাখবে যাতে বইটা তোমাদের মনে রাখতে সুবিধে হয়। দেখো বলছে সঞ্জীব চোপড়া, চোপড়া মানে চুপ, চুপ করে থাকো। কিভাবে চুপ করে থাকো, দেখো লাল বাহাদুর শাস্ত্রীর যেটা ডেথ হয়েছিল তোমার হচ্ছে তাশকন্দ চুক্তির পরবর্তীতে, সেই সময় ইউএসএসআর ছিল। 1966-এ 10ই জানুয়ারি যখন নাকি তাশকন্দে যাচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট এবং হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী সেই সময় লাল বাহাদুর শাস্ত্রী, দুই দেশের মধ্যে চুক্তি হচ্ছে যে আগামীতে এই দুটো দেশ এইরকম 1965-এর মতন এইরকম সংঘর্ষে লিপ্ত হবে না এবং রিজিয়ন বা অঞ্চলের শান্তি বজায় রাখবে। এই চুক্তির পরের দিনই 11ই জানুয়ারি 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর হার্ট অ্যাটাকে বা খুবই রহস্যজনকভাবে মিস্টিরিয়াসভাবে তার মৃত্যু হয়ে যায়। এখনো পর্যন্ত প্রকৃত কারণ তার মৃত্যুর জানা যায় না, তাই সবাইকে চুপ করে থাকতে বলা হয় বা চুপ হয়ে রয়েছে লাল বাহাদুর শাস্ত্রীর আসল প্রকৃত কারণ কি মৃত্যুর, ঠিক আছে। তো সেইখান থেকে মনে রাখতে পারবে তার মৃত্যুর যে একটা মিস্ট্রি রয়েছে, সবাই চুপ রয়েছে, সেখান থেকে সঞ্জীব চোপড়া তিনি এই বইটা লিখেছেন, ঠিক আছে। দেখো ট্রিক বলিনি এটা, আমি এটা জাস্ট একটা গল্প লিঙ্ক করে পড়তে বলেছি যাতে অন্তত পক্ষে 4টে অপশনের মধ্যে এইটুকুনি আইডেন্টিফাই করা যায় যে ভাই কোনটা আনসার হবে, ঠিক আছে। ব্যাস এইটুকুনি পৌঁছতে পারলেই অনেক কথা, 1 নম্বর তোমার ঝুলিতে। চলো তারপরে কি আছে দেখি। বলছে আচ্ছা তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আমি, লাল বাহাদুর শাস্ত্রীর ডেট অফ বার্থ আমি জিজ্ঞেস করব, লাল বাহাদুর শাস্ত্রীর ডেটটা জিজ্ঞেস করব, জন্ম তারিখটা কোন তারিখ, যদি জানো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে। चलो तारपरे बोलছে संस्कृति का 5वां अध्याय एसएससी क्वेश्चन आसते पारे एमटीएस বা জিডিতে আসার চান্সেস থাকতে পারে বইটা বলছে संस्कृति का 5वां अध्याय এই বইটা লিখেছেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি দেখে বুঝে গেছো এই বইটার আসল যে কাহিনী সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদির যত এই পুরো দীর্ঘ 10 বছরে যত ইম্পর্টেন্ট স্পিচ গুলো ছিল বা তার বক্তৃতাগুলো ছিল সেই বক্তৃতাগুলো বা তার বক্তব্যগুলোকে একটা হচ্ছে কম্পাইলেশন করে এই বইটা বানানো হয়েছে ঠিক আছে বইটার নাম হচ্ছে संस्कृति का 5वां अध्याय ঠিক আছে চলো তারপরে বলছে লিও দেখেই বুঝতে পারছো লিও এটা হচ্ছে চেন্নাই সুপার কিংস বা হচ্ছে ধোনি এবং চেন্নাই সুপার কিংস এর নিয়ে বইটা লেখা হয়েছে বইটা লিখেছেন হচ্ছে পিএস রমন তিনি লিখেছেন হচ্ছে দ্য লিও দ্য আনটোল্ড স্টোরি অফ চেন্নাই সুপার কিংস পিএস রমন চলো নেক্সট খুব গুরুত্বপূর্ণ আসার চান্সেস 100% নয় পুরো 200% রয়েছে দা ওয়ান স্ট্যাটিক জিকেতে আসবে বলে রাখছি এসএসসি টাইপের কোশ্চেনগুলোতে দেবে এসএসসি হোক রেলওয়েতে হোক এসএসসি এবং রেলওয়েতে এই প্রশ্ন খুঁজে খুঁজে জিজ্ঞেস করবে দা ওয়ান ছবি দেখেই বুঝে গেছো এটা হচ্ছে শিখর ধাওয়ান ভারতের এক সময়ের খুব আর কি যোগ্য এবং দক্ষ তোমার হচ্ছে ওপেনার ছিল তো তিনি তার আত্মজীবনী হচ্ছে দা ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর ঠিক আছে শিখর ধাওয়ানের লেখা আত্মজীবনী তারপরে রামানুজ ভারতবর্ষের একজন খুবই ইম্পর্টেন্ট এবং দক্ষ ম্যাথমেটিশিয়ান ছিলেন বা গণিতজ্ঞ ছিলেন তাকে নিয়ে বা তার জীবন কাহিনী নিয়ে লেখা হয়েছে রামানুজ জার্নি অফ দ্য গ্রেট ম্যাথমেটিশিয়ান লিখেছেন কে অরুণ সিংহল এবং হচ্ছে দেবেন্দ্র কুমার শর্মা এই যে দেবেন্দ্র কুমার শর্মা এবং অরুণ সিংহল তারা দুজনে মিলে লিখেছেন হচ্ছে এই বইটার নাম হচ্ছে রামানুজ ভারতের এক সময়কার যোগ্য তোমার ম্যাথমেটিশিয়ান ছিলেন ঠিক আছে আচ্ছা কিভাবে মনে রাখবো দেখো এইখানে মনে রাখতে পারো রামানুজ রামের সাথে সিংহলের একটা কানেকশন রয়েছে সিংহল কি শ্রীলঙ্কার প্রাচীন নাম হচ্ছে তোমার হচ্ছে সিংহল ঠিক আছে তো সিংহল বা শ্রীলঙ্কাতে রাম গেছিল তার রামের সাথে খুব ওতপ্রোতভাবে যুদ্ধ রাম রাবণের যুদ্ধ তো রামানুজের কাহিনী লিখে হচ্ছে অরুণ সিংহল ব্যাস একটা নাম খুঁজে পারবে বাকিটা কি হচ্ছে দেবেন্দ্র কুমার শর্মা ঠিক আছে চলো নেক্সট বলছে ইম্পর্টেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ বলছে ইন্ডিয়া 2047 ঠিক আছে 2047 এইটা হচ্ছে লিডিং দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার লিখেছেন মিস্টার এসপি শর্মা কি লিখছেন যে আগামী 2047 সালের মধ্যে
মানে ভারতের স্বাধীনতার যখন 100 বছর কমপ্লিট হবে তখন ভারতবর্ষ একটা গ্লোবাল লিডার, আগেও বিশ্বগুরু ছিল আবার বিশ্বগুরুতে পরিণত হবে আগামী 47-এর মধ্যে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটাও একটা হচ্ছে তোমার লক্ষ্য স্থির করেছে যে ভারতবর্ষকে তোমার হচ্ছে ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রিতে পরিণত করবার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে 2047 সালের মধ্যে। মানে স্বাধীনতার 100 বছর কমপ্লিট হতে হতে আমরা একটা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হব, মানে উন্নত দেশে, পশ্চিমী দেশের মতন। ঠিক আছে, পুরো এশিয়া এবং বিশ্বের সর্বে সর্বা এবং গুরু যাকে বলা হয়, লিডার যাকে বলা হয়। তো এই কাহিনী নিয়েই লেখা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া 2047। ঠিক আছে, তো এই বইটা লিখেছেন হচ্ছে এসপি শর্মা। এসপি শর্মা কোন দিক থেকে? লিডিং দ্য গ্লোবাল ইকোনমিক, লিডিং দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার। ঠিক আছে, চলো তারপরে জনতা কি কাহিনী, জনতা কি কাহিনী মেরি আত্মকথা। এই যে জনতা কি কাহিনী মেরি আত্মকথা, এই বইটা তোমাদের আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়িয়েছিলাম কিন্তু। ঠিক আছে, এই বইটা লিখেছেন বন্দারু দত্তাত্রেয়। ওই যে বন্দারু দত্তাত্রেয়া, ইনি লিখেছেন হচ্ছে জনতা কি কাহিনী মেরি আত্মকথা। তিনি হরিয়ানার গভর্নর বা হচ্ছে রাজ্যপাল, হরিয়ানার রাজ্যপাল। যখন এই বইটার উদ্বোধন হচ্ছে বা বইটার যে অনুষ্ঠান হচ্ছে উন্মোচন দিবস, সেই উন্মোচন অনুষ্ঠানে আমাদের প্রাক্তন সেই সময়কার উপরাষ্ট্রপতি ছিলেন হচ্ছে এই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, তিনিও এই অনুষ্ঠানে ছিলেন। তার মানে তিনি বইটা লেখেননি, তার হাত দিয়ে এই বইটা উন্মোচিত হয়েছে। হরিয়ানার গভর্নর নাম হচ্ছে বন্দারু দত্তাত্রেয়, তার এটা লেখা বই। ঠিক আছে, আচ্ছা এখন তো চলো উপরাষ্ট্রপতিও নেই, চেঞ্জ হয়ে গেছে উপরাষ্ট্রপতি। একমাত্র এই যে তিনি হচ্ছেন তার পদ থেকে ইস্তফা দিয়েছেন, তিনি হচ্ছেন রেজিগনেশন দিয়েছেন, নাম হচ্ছে কি ধনকর, জগদীপ ধনকর। ঠিক আছে, তো এখন তোমাকে কোশ্চেন দিতে হবে, এই কোশ্চেনের আনসারটা দেবে কমেন্ট বক্সের মধ্যে। বর্তমানে নতুন বা নবনির্বাচিত উপরাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছে বা ভাইস প্রেসিডেন্ট কে রয়েছে? এই দুটো প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, 1 আর 2 করে উত্তর দেবে। সুন্দর করে যে উত্তর দেবে তাকে আমি একটা হার্ট চিহ্ন দিয়ে দেবো, যাতে তোমাদের শুনে এবং দেখে বাকিরা বুঝতে পারে যে হ্যাঁ এটা সঠিক। চলো তারপরে হোয়াইট লিলিজ, এটাও আমি তোমার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি। হোয়াইট লিলিজ এই বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন বিদ্যা কৃষ্ণন। তো বিদ্যা কৃষ্ণন, ছবি দেখে বুঝতে পারছো এই যে হোয়াইট লিলিজ। হোয়াইট লিলিজ বইটা হচ্ছে কভার, এটা কভার পেজ। তো হোয়াইট লিলিজ লিখেছেন হচ্ছে বিদ্যা কৃষ্ণন। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য ওয়েমেন হু র্যান এইমস। হু র্যান এইমস ভীষণ গুরুত্বপূর্ণ, এই বইটা খুব ইম্পর্টেন্ট। বলছে দ্য ওয়েমেন হু র্যান এইমস, একটা সময় কি হতো, এই যে স্নেহ ভার্গব, দেখে ছবি দেখতে পাচ্ছ স্নেহা ভার্গব, এই স্নেহা ভার্গব তিনি তার আত্মজীবনী বা তার জীবন কাহিনী সম্পর্কে এই বইটা তিনি লিখেছেন। বইটার নাম হচ্ছে দ্য ওয়েমেন হু র্যান এইমস। এইমস মানে কি? এইমস হচ্ছে ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ বা টপ একটা তোমার চিকিৎসা কেন্দ্র, তো চিকিৎসা ইনস্টিটিউট। তো সেই এইমসকে র্যান করেছে একটা সময় স্নেহ ভার্গব, খুব আর কি তোমার যোগ্য আর কি চিকিৎসক ছিলেন, রেডিওলজি ছিলেন, তিনি একজন রেডিওলজিস্ট ছিলেন। এবং তার সময় যখন নাকি ইন্দিরা গান্ধীকে গুলি করা হয়েছিল, অ্যাসাসিনেট হয়, তখন ইন্দিরা গান্ধী এই সময় তিনি ছিলেন হচ্ছে এইমসে। তার ইন্দিরা গান্ধীকে তার দেহকে নিয়ে আসা হয়েছিল এইমসে চিকিৎসার জন্য, ইন্দিরা গান্ধীকে। তো তখন তিনি স্নেহ ভার্গব তিনি ছিলেন এইমসে। ঠিক আছে, তো তার সময়কার। এবং হচ্ছে একটা ঘটনা ঘটছিল সেই সময়, মিস্টিরিয়াস ভাবে হচ্ছে তোমার সিরিন চুরি হয়ে যাচ্ছিল আর কি হাসপাতাল থেকে। তো সেই কাহিনী তিনি এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। তাহলে ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশন, তারপরে হচ্ছে তোমার ভারতের চিকিৎসা ক্ষেত্র কিভাবে আস্তে আস্তে এই পর্যায়ে এসছে, সমস্ত কিছু তিনি লিখেছেন এই বইটার মধ্যে। মনে রাখবে স্নেহা ভার্গব, দ্য উইমেন হু র্যান এইমস, দ্য মেমোরিজ অফ দ্য মেডিকেল পায়োনিয়ার, মেডিকেল পায়োনিয়ার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে হার্টস অ্যান্ড দ্য হিরোজ, হার্টস অ্যান্ড দ্য হিরোজ লিভস দ্যাট দ্য শেপড আস। তো এই বইটা লিখেছেন কুলভূষণ কুমার। কুলভূষণ কুমার লিখেছেন হচ্ছে হার্টস অ্যান্ড দ্য হিরোজ। ঠিক আছে, তারপর বলছে দ্য নিউ আইকন, দি নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস। সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস ইম্পর্টেন্ট বই আসতে পারে, সাভারকার রিলেটেড বইটা। সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস বইটার নাম হচ্ছে, অ্যাকচুয়াল নাম যেটা হচ্ছে তোমার মেন টাইটেল সেটা হচ্ছে দ্য নিউ আইকন। বইটা লিখছেন হচ্ছে শৌরি। কোন শৌরি? না অরুণ শৌরি। তো অরুণ শৌরি লিখছেন হচ্ছে দ্য নিউ আইকন। ঠিক আছে, দ্য নিউ আইকন। দামোদর সাভারকার যিনি ছিলেন, বিনায়ক দামোদর সাভারকার বা বিডি সাভারকার, বিডি সাভারকারের জীবন কাহিনী বা তার সময় সাথে জীবনের সাথে যে কানেক্টেড ইস্যুসগুলো ছিল, ঘটনাগুলো ছিল, সেগুলো ওই বইয়ের মধ্যে লেখা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। ঠিক আছে, অরুণ শৌরি। I am a soldier's wife, the life and love of
টনি লিডার, স্টার দেবে কোয়েশ্চেনটা। এই যে টনি লিডার, ইনি একজন হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। তো ইন্ডিয়ান আর্মির ওয়াইফ ছিলেন হচ্ছে এই যে ব্যক্তি গীতিকা লিডার। তো গীতিকা লিডার হচ্ছে একজন আর্মির ওয়াইফ। তো একজন আর্মি বা হচ্ছে সেনার স্ত্রী বা ওয়াইফ হওয়াটা কতটা বেশি কষ্টের বা কতটা বেশি চ্যালেঞ্জিং, যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, লাইফ পুরো পরিবর্তন হয়ে যেতে পারে, কতটা কিছু তাদেরকেও বাড়িতে বসে সংগ্রাম। দেখো যারা হচ্ছে তোমার ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে তারা তো বর্ডারে লড়ছে শত্রুদের সাথে, তারা তো একটা জীবনের আত্মবলিদান রয়েছে, তাদের তো একটা বীরত্ব রয়েছে, কিন্তু তাদের পরিবার বা বিশেষ করে তার মা এবং তার যে স্ত্রী, তারাও যে কিভাবে বীরত্বের সাথে বাড়িতে ম্যানেজ করছে বা বাড়িতে থাকছে, সেই যে সংগ্রামগুলো, তার মন মানসিকতা মনস্তত্ত্ব এগুলো তুলে ধরা হয়েছে এই বইটার মধ্যে, যে একজন সৈনিকের স্ত্রীর জীবন কাহিনী কিরকম হতে পারে। বইটার নাম মনে রাখবে কি, আই অ্যাম আ সোলজার্স ওয়াইফ, মানে আমি একজন সোলজারের কি স্ত্রী। তো তার জীবন কাহিনী কেমন হয় লিখেছেন হচ্ছে গীতিকা লিডার, গীতিকা লিডার, ঠিক আছে। চলো তারপরে নেক্সট বলছে লাইফ অন মার্স। লাইফ অন মার্স একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা পয়েন্ট। লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ, মানে হচ্ছে মার্সে কোনো সময় যদি মঙ্গলে জীবন পাওয়া যায় বা জীবন হয়, সেই কাহিনী নিয়েই লিখছেন হচ্ছে এই ঘটনাটা নমিতা গোখলে। কে লিখছেন? নমিতা গোখলে। তো গোখলে তিনি লিখছেন হচ্ছে লাইফ অন মার্স, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কমপ্লিট করলাম আজকের সম্পূর্ণ 8 মাসের যে বিশেষ বিশেষ কিছু লেখক এবং তাদের বিশেষ বইগুলো ছিল, এগুলো আগামী পরীক্ষাতে ভীষণ ইম্পর্টেন্ট। তাই আবার বলছি, খুব মনোযোগ দিয়ে পড়বে এবং হচ্ছে মনে রাখার চেষ্টা করবে। যদি পরীক্ষাতে আনসার করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা যে হার্ডওয়ার্ক করছো তার জন্য এই ভিডিও তলায় এসে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও, স্যার আপনি পড়িয়েছেন তাই কমেন্ট পেয়েছি এবং হচ্ছে আনসার করে এসেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, প্রিপারেশন চালিয়ে যাও। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আবার।